আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। এক দেশ এক নির্বাচন চালু করা তাঁর সরকারের অঙ্গীকার বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আজ ফের একবার ইলেকটোরাল বন্ডের পক্ষে সওয়াল করেন। অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোটের আগে বিভিন্ন সংস্থা 4,650 কোটি টাকা বেশি মূল্যের নগদ ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করেছে। প্রথম দফা লোকসভা নির্বাচনের প্রচার শেষ হওয়ার আগে ভোটারদের মন জয়ে ব্যস্ত সব রাজনৈতিক দল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজ ইডির বক্তব্য জানতে চেয়ে নোটিশ জারি করেছে। আইপিএল ম্যাচে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। এক দেশ এক নির্বাচন চালু করা তাঁর সরকারের অঙ্গীকার বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রী মোদী বলেন, সংসদে এ ব্যাপারে আলোচনা হয়েছে। গোটা পরিকল্পনা বাস্তবায়নে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত কমিটি 191 দিন ধরে সংশ্লিষ্ট নানা পক্ষের সঙ্গে কথা বলে 18,626 পাতার একটি রিপোর্ট পেশ করেছে। বারবার নির্বাচন করাতে গেলে উন্নয়ন কর্মসূচি বিঘ্নিত হয় বলে তিনি জানান। শ্রী মোদী বলেন, वन नेशन वन इलेक्शन हमारा एक कमिटमेंट है। हमने पार्लियामेंट में भी बोला हुआ है, हमने कमेटी भी बनाई थी, कमेटी का रिपोर्ट भी आया है। तो वन नेशन वन इलेक्शन के संबंध में देश में बहुत लोग ऑन बोर्ड आए हैं। सभी दलों ने, बहुत लोगों ने इसमें जो कमेटी को अपना सुझाव दिए हैं, बहुत ही पॉजिटिव सुझाव आए हैं और बड़े इनोवेटिव सुझाव आए हैं और देश का बहुत बड़ा लाभ होगा अगर हम इस रिपोर्ट को लागू करवा पाते हैं। আজকের আলোচনায় প্রধানমন্ত্রী দেশের নানা ইস্যুতে বিরোধীদের সমালোচনার সরব হন। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে বিরোধীদের লাগাতার অভিযোগকে নস্যাৎ করে শ্রী মোদী বলেন, মাত্র 3% মামলা রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে রয়েছে। সুপ্রিম কোর্ট অসাংবিধানিক আখ্যা দিলেও ফের একবার ইলেকটোরাল বন্ডের পক্ষে সওয়াল করেন তিনি। প্রধানমন্ত্রী জানান, দেশে কালো টাকা বন্ধের উদ্দেশ্যেই নির্বাচনী বন্ড চালু করা হয়েছিল, কিন্তু বিরোধী দলগুলি বিষয়টি নিয়ে লাগাতার মিথ্যা প্রচার চালিয়ে গেছে। इलेक्टोरल बॉन्ड थे तो आपको ट्रेल मिल रहा है मनी का कि किस कंपनी ने दिया, कैसे दिया, कहां दिया। अब उसमें अच्छा हुआ बुरा हुआ वो विवाद का विषय हो सकता है, इसकी चर्चा हो। इसमें भी सुधार के लिए बहुत संभावना है, लेकिन आज हम पूरी तरह काले धन की तरफ देश को धकेल दिया है। और इसलिए मैं कहता हूं सब लोग पछताएंगे, जब बाद में ईमानदारी से सोचेंगे सब लोग पछताएंगे। অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোটের আগে বিভিন্ন সংস্থা 4,650 কোটি টাকা বেশি মূল্যের নগদ ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করেছে। 2019-এর লোকসভা নির্বাচনের গোটা পর্বে যে পরিমাণ নগদ টাকা ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছিল, এই পরিমাণ তার চেয়ে 3,475 কোটি টাকা বেশি। সবচেয়ে বেশি 778 কোটি টাকার হিসাব বহির্ভূত পণ্য উদ্ধার হয়েছে রাজস্থানে। এরপরেই রয়েছে গুজরাট 605 কোটি, তামিলনাড়ু 460 কোটি এবং মহারাষ্ট্র 431 কোটি। পশ্চিমবঙ্গ রয়েছে 8 নম্বরে। উদ্ধারের মোট অঙ্ক 219 কোটি টাকা। লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোটের জন্য বাকি আর মাত্র কয়েকদিন। বিভিন্ন দলের তারকা প্রচারকরা ভোটদাতাদের মন জয়ে জোর কদমে প্রচার চালাচ্ছেন। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেরালার আলাথুরে এনডিএ প্রার্থীর সমর্থনে জনসভা করেন। রাজ্যে কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক প্রকল্প চালু হতে না দেওয়ার জন্য বাম সরকারের সমালোচনা করেন তিনি। এরপর তিনি আট্টিঙ্গলের কাটাকাদায় বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরনের সমর্থনে প্রচারে অংশ নেন। পরে তামিলনাড়ুর তিরুনেলভেলিতে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, এনডিএ সরকার দেশের সর্বস্তরের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। শ্রী মোদী নির্বাচনী প্রচারে আগামীকাল আবারও পশ্চিমবঙ্গ আসছেন। বালুরঘাট ও রায়গঞ্জে তাঁর সভাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সেখান থেকে তিনি অসম পৌঁছবেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আজ এ রাজ্যের কালিম্পংয়ে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বিভিন্ন ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ করেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ওয়েনারে আজ জনসভা করেছেন। তিনি বলেন, সরকার সংবিধান পাল্টে দিতে চাইছে। Constitution is a commitment. It is a commitment to every single citizen of this country. It is a commitment to every individual that we will allow you to live peacefully and happily in this country. The BJP MPs say that we will change the constitution of our country. They are insulting the intelligence of every single Indian. They are insulting all the different states, all the different languages, all the different histories and traditions.
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী 20 এবং 22 তারিখ কেরলে প্রচার সারবেন। তৃণমূল কংগ্রেস প্রধান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চলতি সপ্তাহে বরাক উপত্যকায় নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন। তিনি আজ কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভা করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ দলের নেতা নেত্রীরা লোকসভা নির্বাচনের আগে ভয় দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ তুলে বিজেপি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। তরুণ চুগ, সুধাংশু ত্রিবেদী এবং অন্যান্যদের নিয়ে বিজেপির এক প্রতিনিধি দল আজ নতুন দিল্লিতে কমিশনের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের সামনে শ্রী চুগ অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করছে। ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং ভয়মুক্ত পরিবেশে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কমিশনকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তারা। বিজেপি দেশে এক ভাষা এক নেতা তৈরির লক্ষ্যে এগিয়ে চলেছে বলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্যের প্রেক্ষিতে তার বিরুদ্ধেও কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। দিল্লির ফর্শবাজার এলাকায় জল নিয়ে বিবাদের জেরে এক মহিলার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বিজেপি আপ সরকারের সমালোচনা করেছে। গত সপ্তাহে কল থেকে জল ভরাকে কেন্দ্র করে বচসা চলাকালীন ওই মহিলাকে তার প্রতিবেশী ধারালো অস্ত্র দিয়ে কোপায়। দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব বলেছেন, এলাকার জলকষ্ট সামাল দিতে আপ সরকার ব্যর্থ। গত 10 বছরে দিল্লিতে জনসংখ্যা বৃদ্ধি পেলেও জলের যোগান 1 ইউনিটও বাড়েনি। যে ট্যাঙ্ক মাফিয়াদের দৌরাত্ম্য শেষ করার প্রতিশ্রুতি দিয়ে কেজরিওয়াল সরকার ক্ষমতায় এসেছিল, বর্তমানে শহরে জল সরবরাহ করতে সেই মাফিয়াদের উপরই ভরসা করতে হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডিকে নোটিশ জারি করেছে। আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় তার মুক্তির আবেদন জানিয়ে শ্রী কেজরিওয়াল পিটিশন দাখিল করেন। শীর্ষ আদালতে আগামী 29 এপ্রিল ওই মামলার ফের শুনানি হবে। ইডির জবাবের অপেক্ষা না করেই অন্তর্বর্তী জামিনের বিষয়টি বিবেচনা করতে আজ অস্বীকার করে সর্বোচ্চ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ। এদিকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত দিল্লির মুখ্যমন্ত্রীর বিচার বিভাগে হেফাজতের মেয়াদ 23 এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। শ্রী কেজরিওয়াল বর্তমানে তিহার জেলে বন্দী রয়েছেন। অন্যদিকে এই একই মামলায় ধৃত বিআরএস নেত্রী কে কবিতাকে 23 তারিখ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। 3 দিনের পুলিশ হেফাজত শেষে আজ তাকে সিবিআই আদালতে পেশ করে। গত 15 মার্চ ইডি তাকে গ্রেপ্তার করেছিল। এরপর তিহার জেলে বন্দী থাকাকালীন গত 11 তারিখ সিবিআই কে কবিতাকে জেলেই গ্রেপ্তার করে। পরিকল্পিত চাপ, ভুয়ো তথ্য এবং সর্বসম্মুখে মানহানির মাধ্যমে সমাজের নির্দিষ্ট কিছু অংশ বিচার বিভাগকে কালিমালিপ্ত করার লাগাতার চেষ্টার অভিযোগ তুলে এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের 21 জন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চিঠি দিয়েছেন। সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ এবং ব্যক্তিগত লাভের দিকে তাকিয়ে বিচার ব্যবস্থার ওপর জনগণের আস্থা নষ্ট করার চেষ্টা চালানো হচ্ছে বলে চিঠিতে জানিয়েছেন তারা। আদালতে বিচারপতিদের সততা নিয়ে মিথ্যে অনুমান ছুড়ে দিয়ে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার লক্ষ্যে চেষ্টা চলছে। এর ফলে বিচারপতিরা যে নিরপেক্ষতার আদর্শ নিয়ে কাজ করেন তা সরাসরি চ্যালেঞ্জের মুখে পড়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে চীনা আগ্রাসন নিয়ে আইটিবিপির রিপোর্ট সম্পর্কে সামাজিক মাধ্যমের একটি পোস্টকে মিথ্যা এবং বিভ্রান্তিকর বলে ব্যাখ্যা করেছে। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এ ধরনের পোস্ট জাতীয় স্বার্থকে বিঘ্নিত করার অসৎ উদ্দেশ্য নিয়েই করা হয়েছে। এই ধরনের কোনো রিপোর্ট আইটিবিপি স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জমা দেয়নি। উল্লেখ্য, গ্রীষ্মের মৌসুমে বরফ গলতে শুরু করলেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে 19টি এলাকায় চীনের আগ্রাসন বাড়বে বলে আইটিবিপি সরকারকে জানিয়েছে বলে ওই পোস্টে দাবি করা হয়। কৃষক সম্প্রদায়কে স্বস্তি দিয়ে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশে এবছর বর্ষায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। নতুন দিল্লিতে আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী কাল নিয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব ডক্টর এম রবিচন্দ্রন বলেন, এবারের বর্ষায় জুন থেকে সেপ্টেম্বর মাসে গড় বৃষ্টিপাতের পরিমাণ 106% হতে পারে। তবে উত্তর পশ্চিম, পূর্ব এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হবে। আইএমডি প্রধান ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, 1 জুন থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে মোট বৃষ্টিপাতের গড় হবে 87 সেন্টিমিটার। বর্ষার প্রারম্ভিক পর্যায়ে এল নিনো পরিস্থিতি দুর্বল হয়ে পড়বে। আগস্ট থেকে সেপ্টেম্বরে বৃষ্টিপাতের পক্ষে অনুকূল লা নিনো পরিস্থিতি আরও শক্তিশালী হবে। 1951 থেকে 2023 সাল পর্যন্ত যখনই এল নিনোর পর লা নিনো পরিস্থিতি তৈরি হয়েছে, তখনই ভারতে স্বাভাবিকের বেশি বৃষ্টি হয়েছে বলে শ্রী মহাপাত্র উল্লেখ করেন। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ আইপিএল ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছে। বেঙ্গালুরু টসে জিতে হায়দ্রাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠায়। শেষ খবর পাওয়া পর্যন্ত হায়দ্রাবাদ 3 ওভার 5 বলে কোনো উইকেট না হারিয়ে 37 রান করেছে। আরসিবি 6টি ম্যাচ খেলে এ পর্যন্ত একটিতে জিতেছে। 10 দলের লিগ তালিকায় সবার শেষে আছে তারা। অন্যদিকে হায়দ্রাবাদ 5টি ম্যাচ খেলে 3টিতে জিতেছে। লিগ তালিকায় তারা রয়েছে 4র্থ স্থানে।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। এক দেশ এক নির্বাচন চালু করা তাঁর সরকারের অঙ্গীকার বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আজ ফের একবার ইলেকটোরাল বন্ডের পক্ষে সওয়াল করেন। অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোটের আগে বিভিন্ন সংস্থা 4,650 কোটি টাকা বেশি মূল্যের নগদ ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করেছে। খবর শেষ হলো।